হ্যালো ইউটিউব বন্ধুরা, মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যে মুভির গল্প বলবো সেটা একটা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, সিক্রেট উইন্ডো। এই মুভির শেষে এমন কিছু টুইস্ট রয়েছে যা আপনাকে অবাক করে দেবে। মুভিতে অভিনয় করেছেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান খ্যাত জনি ডেপ। তো চলুন গল্প শুরু করা যাক। লোকটা তার গাড়ির ভিতরে বসে চিন্তা করছিল, কি করবে না করবে ঠিক করতে পারছে না। কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পর সেই স্থির থাকতে না পেরে পাশেরই একটা হোটেলের একটা ঘরে ঢোকে এবং সেই ঘরে তার স্ত্রী, যার নাম অ্যামি, তাকে একটা পুরুষের সঙ্গে বিছানায় দেখতে পায়। এই পুরুষটার নাম হলো টেড। নিজের স্ত্রীকে অন্য একটা লোকের বিছানায় ঘনিষ্ঠ দেখে লোকটা প্রচণ্ড কষ্ট পায়। ব্যাপারটা স্বাভাবিক এবং দৃশ্যটা এখানেই শেষ হয়। এরপর কেটে গেছে 6টা মাস। দেখা যায় এই লোকটাকে একটা নির্জন জঙ্গলের মধ্যে। লোকটার নাম হলো মর্ট রেইনি। তো রেইনিকে দেখা যায় একটা নির্জন জঙ্গলের মধ্যে নদীর ধারে একটা পুরনো কেবিনে সে একা বসবাস করে। আশেপাশের জায়গাটা একদম শুনশান। দেখে মনে হয় এখানে লোকজনের সেরকম আসা যাওয়া নেই। রেইনিকে দেখা যায় সে সোফার মধ্যে ছেঁড়া পোশাক পরে এভাবে শুয়ে আছে এবং তার সঙ্গে তার পোষা কুকুর বাস করে। হঠাৎ দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে থাকে। সেই শব্দে রেইনি জেগে ওঠে আর দরজা খুলে দেখে একটা টুপি পরা অচেনা লোক। দরজা খোলার সাথে সাথে অচেনা লোকটা বলে, আমি একজন লেখক এবং আমি একটা গল্প লিখেছিলাম যেটার নাম হলো সিক্রেট উইন্ডো। এই গল্পটা আপনি চুরি করেছেন। রেইনি অবাক হয়ে যায়। রেইনি বলে, আমি তোমাকে চিনি না, তোমার নাম কি? অচেনা লোকটা বলে, আমার নাম আসল পরিচয় নয়, আসল ব্যাপার হলো আমি তোমাকে চিনি, তোমার নাম রেইনি, আর তুমি আমার গল্পটা চুরি করেছ। কেন? রেইনি কিছুটা বিরক্ত হয়ে বলে, কি যা তা বলছেন, আপনার গল্প আমি কেন চুরি করতে যাব? কিন্তু অচেনা টুপি পরা লোকটা একদম নাছোড়বান্দা। সে রেইনিকে কিছুতেই ছাড়বে না। সে তার লেখা সেই কাগজটা, যে কাগজের মধ্যে সিক্রেট উইন্ডো নামে গল্পটা লিখেছিল, সেই গল্পটা রেইনিকে দেখায় এবং বলে, এই দেখো, গল্পটা আমি তোমার আগেই লিখেছিলাম। রেইনি প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং লোকটার মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। টুপি পরা লোকটা চলে যাওয়ার পর রেইনি নিজের দরজার বাইরে সেই লোকটার আনা গল্পের কাগজটা পড়ে থাকতে দেখে। রেইনি প্রথম পাতায় গল্পের নাম দেখে এবং লেখকের জায়গায় লেখা আছে জন শুটার, এবং এর থেকে জানা যায় যে টুপি পরা যে লোকটা এসেছিল সেই লোকটার নাম জন শুটার। এবং রেইনি সেই কাগজে লেখা গল্পটা কিছুটা পড়তে শুরু করে। অবাক ব্যাপার, তার গল্পটা এই লোকটার গল্পের সাথে হুবহু মিলে যায়। শুধুমাত্র শেষের দিকটা রেইনির গল্পটাতে আলাদা আছে আর এই লোকটার গল্পটাতে আলাদা। কিন্তু কি করে সম্ভব? এই মানুষটা, যাকে সে চেনেই না, সে কোন গল্প লিখছে তার গল্পের সাথে রেইনির গল্প কি করে মিলে যায়? রেইনি এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমোতে ঘুমোতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। কেউ যেন একজন অন্ধকারে বেশ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে এবং তারপরই দেখা যায় সে টুপি পরা মানুষটার ছায়া। হঠাৎই মোবাইলের রিংটনের আওয়াজে ঘুম ভেঙে যায়। অ্যামি তাকে ফোন করেছে। বর্তমানে সে তার স্ত্রী অ্যামির সাথে থাকে না। অ্যামিকে সে জিজ্ঞেস করে, আচ্ছা অ্যামি, আমি যখন সিক্রেট উইন্ডো গল্পটা লেখা শুরু করেছিলাম অনেক দিন আগে, তখন কি আমি কারোর গল্প থেকে অনুপ্রেরণা বা কারো গল্প থেকে কপি করেছিলাম? কিন্তু অবাক ব্যাপার, রেইনির স্ত্রী অ্যামি এই প্রশ্নটা কেমন যেন এড়িয়ে যায়, যেন শুনেও শোনেনি। এর পরের দৃশ্যে দেখা যায় রেইনির সঙ্গে জঙ্গলে শুটারের দেখা হয়। রেইনি শুটারকে বলে, আমার গল্পটা 1994 সালে নিজের নামে একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল আর আপনার গল্পটা ছাপা হয় 1997 সালে। সুতরাং আমি আপনার গল্প থেকে চুরি করিনি। আপনি যে গল্পটা লিখেছেন সেটা আমার গল্প থেকে চুরি করা। শুটার অবাক হয়ে যায় এবং বলে, যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ দেখাও। রেইনি বলে, সেই ম্যাগাজিনটা আমার কাছে আছে, কিন্তু সেটা আমার আগের বাড়িতে আছে, যেখানে আমি এবং আমার আগের স্ত্রী অ্যামি একসময় একসাথে থাকতাম। টুপি পরা লোকটা অর্থাৎ শুটার রেইনিকে 3 দিনের সময় দেয় সে ম্যাগাজিন থেকে সেই গল্পটা দেখানোর জন্য, যে সত্যি কি শুটারের আগে রেইনি 1994 সালে সেই গল্পটা লিখেছিল। এবং এখান থেকে রহস্য ঘনীভূত হতে শুরু করে। রেইনি ঘরের ভেতরে এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এবং সে আরেকটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে যেই সোফাতে পাশ ফিরে ঘুমিয়েছিল সেই সোফাতেই সে পাশ ফিরে সমুদ্র দেখতে পায়
এবং চমকে গিয়ে রেইনি সোফা থেকে সেখানেই পড়ে যায়। স্বপ্নটা এতই গভীর ছিল যে রেইনি সত্যি সত্যি সোফা থেকে পড়ে যায় আর তার ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে তার বাড়িতে একটা নোট সেই লোকটা অর্থাৎ শুটার রেখে গেছে। নোটটাতে লেখা ছিল, তোমার কাছে 3 দিন সময় আছে, আমি মজা করছি না। এই 3 দিনের মধ্যে যদি তুমি তোমার প্রমাণ দেখাতে না পারো যে গল্পটা তুমি লিখেছিলে, তাহলে পরে কিন্তু তোমার বিপদ আছে, আর এই খবরটা যেন পুলিশকে না দেয়া হয়। রেনি এসব কিছু বুঝে ওঠার আগেই মানসিকভাবে প্রচণ্ডভাবে ধাক্কা খায় যখন সে দেখে তার প্রিয় এবং একমাত্র সাথী কুকুরটা মরে পড়ে আছে। কেউ বড় পেরেক দিয়ে আঘাত করে অমানবিক এবং নিষ্ঠুরভাবে সে কুকুরটাকে মেরে ফেলে রেখে গেছে। রেনি মুহূর্তে বুঝতে পারে যে কাজটা কার হতে পারে। অবশ্যই এই কাজটা শুটারের কাজ। রেনি প্রচণ্ড রাগে এবং দুঃখে শুটারকে আশেপাশে খুঁজতে থাকে এবং একই সাথে কিছুটা ভয়ও পায় যে কুকুরটাকে ওরকম নৃশংসভাবে মারতে পারে, সে রেনিকেও এভাবে মারতে পারে। ভয় পেয়ে সে নিজের কেবিনের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দেয় এবং এরপর রেইনি কেবিনের বাগানে নিজের একমাত্র পোষা কুকুরটাকে মাটির নিচে পুঁতে দেয়। এখানে কুকুরটা মারা যাওয়ার আসল কাহিনী শুনলে চমকে যাবেন, যেটা মুভির শেষে জানা যাবে। যদিও পুলিশকে জানাতে না বলেছিল শুটার, কিন্তু রেইনি পরের দিনই পুলিশকে গোটা ঘটনাটা বলে এবং এই বিষয়ে নিজের এক বন্ধু যে কিনা উকিল তার কাছে সাহায্য চায় এবং এই সব কাজ শেষ করে সে ম্যাগাজিনটা নিতে অ্যামির বাড়ির দিকে যায়, যেই ম্যাগাজিনের মধ্যে 1994 সালে সিক্রেট উইন্ডো গল্পটা ছাপা হয়েছিল। তবে অ্যামি এবং তার নতুন প্রেমিককে একসাথে দেখে সে কোনো কথা না বলে আবার নিজের কেবিনে ফিরে আসে। আসলে সে কিছুতেই মেনে নিতে পারে না যেই স্ত্রীকে সে এত ভালোবাসত সেই স্ত্রী অন্য একজন পুরুষের সাথে থাকে। কেবিনে পৌঁছে দেখে তার উকিল বন্ধু সেখানে এসেছে। তার উকিল বন্ধুটা পুরো কেবিনটা তদন্ত করতে এসেছিল। উকিল রেনিকে জিজ্ঞেস করে, তুমি কি আর কাউকে দেখতে পেয়েছিলে এখানে, শুটারকে বা অন্য কাউকে? রেইনি বলে, সেদিন যখন আমি শুটারের সঙ্গে জঙ্গলে কথা বলছিলাম তখন টম গ্রিনলিফ নামে একজন ব্যক্তি যে কিনা এই এলাকার পাশেই থাকে, সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। উকিলটা সব শুনে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথেই রেনি কারো উপস্থিতি অনুভব করে তার কেবিনের মধ্যে। যদিও সে কাউকে দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর কেবিনের বাইরে হঠাৎ করেই শুটারকে দেখতে পায় রেনি এবং শুটারকে দেখা যায় সে প্রচণ্ড রেগে আছে। সে বলে, তুমি আমার গল্প চুরি করেছো, সেটাতে আমি যতটা না রেগে আছি বা দুঃখ পেয়েছি, তার থেকেও বড় কথা হলো তুমি আমার চুরি করা গল্পটার এন্ডিং অর্থাৎ শেষটা পাল্টে দিয়েছো। আমার লেখা যে গল্পটা ছিল সেই গল্পটা একদম নিখুঁত ছিল। তোমার যদি চুরি করতেই হয় তুমি একই রকম রাখতে, তুমি লাস্টেরটুকু পাল্টালে কেন? রেনি অবাক হয়ে যায়। পাগল নাকি লোকটা? প্রথমে বলে গল্প চুরি করেছো, তারপরে এসে বলে গল্পের শেষটা পাল্টে দিয়েছো। এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং একসময় সেটা হাতাহাতিতে রূপ নেয়। লেখকটা রড দিয়ে রেনির গলায় চাপ দিয়ে হুমকি দেয়, গল্পের এন্ডিংটা ঠিক করে দেবে, নয়তো তোমাকে বাঁচতে দেব না। পরের দিন সকালে অ্যামি রেইনিকে ফোন করে জানায় কেউ তাদের বাড়ি, মানে যেই বাড়িতে আগে রেইনি এবং অ্যামি একসাথে থাকতো, সেই বাড়িতে নাকি কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, বাড়িটা ধ্বংস করে দিয়েছে। রেইনি সাথে সাথে সেই পোড়া বাড়ির দিকে ছুটে যায়, কারণ সেই বাড়ির মধ্যেই তার সেই ম্যাগাজিনটা আছে, যেটা এতক্ষণে হয়তো পুড়ে ছাই হয়ে গেছে। এবং একই সাথে রেইনি সেখানকার পুলিশদেরকে বলে, আমার মনে হয় আমার কুকুরটাকে যে হত্যা করেছে সেই সম্ভবত এই বাড়িতে আগুন লাগিয়েছে, এবং সেটা কে সেটা আমি জানি, সেটা হলো শুটার নামে একজন লেখক। সেই রাতে কেবিনে ফেরার পর রেইনির উকিলের সাথে ফোনে কথা হয় রেইনির। উকিল তাকে জানায় রেইনি যে ম্যাগাজিনের কথা বলেছে, যে ম্যাগাজিনে গল্পটা ছেপে বেরিয়েছিল, সেই ম্যাগাজিনের একটা কপি আছে সেই উকিলের একজন চেনাশোনা মানুষের কাছে। পরদিন দুপুর 3টের সময় পার্সেলের মাধ্যমে তুমি এই ম্যাগাজিনটা তোমার কাছে নিয়ে যেতে পারো। এবং উকিলটা আরেকটা অদ্ভুত কথা বলে। উকিল বলে, রেইনি, তুমি যেদিন শুটারের সঙ্গে কথা বলছিলে জঙ্গলের মধ্যে, সেই দিন নাকি টম গ্রিনলিফ নামে একজন ব্যক্তি তোমাদের কথা বলতে দেখেছিল, সে নাকি ওই জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল, এটাই তো বলেছিলে তুমি। রেইনি বলে, হ্যাঁ। উকিল বলে, আমার কিছুটা অদ্ভুত লাগছে, কারণ টমকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো টম আমাকে বলল যে সেদিন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু তারপর হঠাৎ করেই টম নার্ভাস হয়ে তার কথা পাল্টে ফেলে
এবং সে বলে সেদিন নাকি সেখানে সে কাউকে দেখেইনি। তাহলে তুমি সেদিন টমকে কি করে দেখলে? এবং উকিলটা আরও বলে যে আমার মনে হচ্ছে শুটার নিজেই কাজগুলো করছে না, সে কোনো লোককে ভাড়া করেছে এবং সেই লোকটাকে দিয়ে তোমাকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য প্রথমে তোমার কুকুরটাকে মেরেছে এবং তারপর এই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এক এক করে সে তোমাকে মানসিকভাবে শেষ করতে চায়। এতে রেইনির মাথায় একটা সন্দেহ জাগে। তার মনে হতে থাকে তার বউ অ্যামির নতুন প্রেমিক, যার নাম টেড, সেই হয়তো সবকিছু করছে। সবকিছু শুনে রেইনির উকিল রেইনিকে পরের দিন সকাল 9টায় একটা দোকানে দেখা করতে বলে। পরদিন সকালেই রেইনির ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরোনোর সময় সে নিজের চাবিটাই খুঁজে পায় না। শুধু তাই নয়, সে দরজার সামনে দেখে শুটারের টুপিটা রাখা আছে এবং সে টুপিটা রেইনি নিজের কাছে রেখে নেয় এবং এটা বুঝতে পারে হয় রাতের বেলা শুটার এখানে এসেছিল, নয়তো এখনও শুটার এই কেবিনের আশেপাশে কোথাও লুকিয়ে আছে এবং সে দেখতে পায় তার গাড়িতে স্টার্ট করা অবস্থায় আছে। রেইনির আর বুঝতে বাকি থাকে না যে শুটার এখানেই কোথাও আছে, কিন্তু কি চাইছে সে, কেনই বা এসব করছে। তো যাই হোক, রেইনি তার উকিল বন্ধু যে দোকানে দেখা করতে বলেছিল সেই দোকানে গিয়ে পৌঁছায়, কিন্তু তার বন্ধুকে কোথাও খুঁজে পায় না। বাধ্য হয়ে রেইনি আবার নিজের কেবিনের দিকে রওনা হয় এবং তার সঙ্গে দেখা হয় টেডের। টেড অর্থাৎ তার স্ত্রীর বয়ফ্রেন্ড। রেইনি সন্দেহ করতে থাকে টেড হয়তো তার পিছু করছে, সে কোথায় যাচ্ছে, কি করছে সব কিছু ফলো করছে। কিন্তু টেড তাকে বলে, আমি তোমার পিছু করছি না, আমি শুধু চাই তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, এই ডিভোর্স পেপারটা সাইন করো। রেইনি প্রচণ্ড রেগে যায় এবং ডিভোর্স পেপারে সাইন না করে সোজা নিজের কেবিনে ফিরে যায়। ঠিক তখনই রেইনির কাছে শুটারের ফোন আসে। শুটার রেইনিকে দেখা করতে ডাকে। রেইনি জঙ্গলের মাঝখান দিয়ে একটা শুনশান জায়গায় পৌঁছায় এবং সেখানে যে তার জন্য এক বিশাল বড় ধাক্কা অপেক্ষা করছিল সেটা সে টের পায়নি, কারণ সে সেখানে পৌঁছে দেখে গাড়ির ভেতরে তার উকিল বন্ধু এবং টম গ্রিনলিফের লাশ পড়ে আছে। রেইনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এটা বিশ্বাস করতেই পারে না তার বন্ধু এবং টমকে শুটার খুন করেছে। সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে চোখ খুলে দেখে তার সামনে শুটার দাঁড়িয়ে আছে। শুটার রেইনিকে সতর্ক করে বলে, তোমার আর আমার মধ্যে যদি অন্য কোনো মানুষ আসে তার অবস্থা এরকমই হবে, মেরে ফেলবো। রেইনি বলে, আসলে তুমি কি চাও বলো তো? তোমার গল্পটা থেকে আমার গল্পটা কপি করা হয়েছে, এটা নিয়ে তোমার প্রবলেম, নাকি তোমার গল্পের শেষটা আমি চেঞ্জ করে দিয়েছি সেটা নিয়ে তোমার প্রবলেম? আর আমার তো মনেও পড়ছে না তোমার গল্প থেকে আমি কখনো কিছু নিয়েছি কিনা, এটা তো আমার লেখা গল্প। শুটার জেদ ধরে বসে। সে বলে, আমার কিচ্ছু চাই না, শুধু গল্পের শেষটা যেরকম লিখেছ ওটাকে বাদ দাও। আমার গল্পের যে এন্ডিংটা লেখা আছে সেই এন্ডিংটাই তুমি লিখবে। শুধুমাত্র একটা কাল্পনিক গল্পের শেষটুকু বদলানোর জন্য একের পর এক মানুষ মেরে চলেছে। এবং একই সাথে শুটার এটাও কথা দেয় যে রেইনি যদি প্রমাণ করতে পারে তার লেখাটা ম্যাগাজিনে আগে প্রকাশ পেয়েছিল, তাহলে রেইনিকে কখনো সে বিরক্ত করবে না। রেইনি দুজনের লাশ গাড়িশুদ্ধ পাহাড় থেকে নদীতে ফেলে দেয় প্রমাণ নষ্ট করার জন্য, কারণ সে এখানে আসার পরে লাশ দুটোকে দেখতে পেয়েছে এবং তারা দুজনই রেইনির সঙ্গে জড়িত। সুতরাং পুলিশ কেসে উল্টো ফেঁসে যেতে পারে রেইনি। এই জন্য সে গাড়িশুদ্ধ পাহাড় থেকে লাশগুলোকে নদীতে ফেলে দেয়। রেইনি যখন তার কেবিনে ফিরে আসে, তার আগের স্ত্রী অর্থাৎ অ্যামির কল আসে। অ্যামি রেইনিকে বারবার ডিভোর্স পেপারে সাইন করতে বলে যাতে সে তার নতুন প্রেমিকের সাথে বিয়ে করতে পারে। এই কথা শুনে রেইনি প্রচণ্ড রেগে যায় এবং বিরক্ত হয়ে পোস্ট অফিসে তার পার্সেলটা নিতে যায়, যে পার্সেলটার মধ্যে সিক্রেট উইন্ডো যে ম্যাগাজিনটার মধ্যে বেরিয়েছিল সেই ম্যাগাজিনটা রয়েছে। পার্সেলটা নিয়ে সে যখন পোস্ট অফিস থেকে বের হচ্ছিল, রেইনির সঙ্গে পুলিশের দেখা হয়। পুলিশ তার সাথে কথা বলতে চায়, কিন্তু রেইনি কোনো একটা কারণে অস্থির হয়ে তাড়াহুড়ো করে নিজের কেবিনের দিকে বেরিয়ে পড়ে। কেবিনের সামনে এসে রেইনির গাড়ি থামে এবং সে পার্সেলটাকে আগে থেকেই খোলা অবস্থায় দেখতে পায়। দেখা যায় সেই ম্যাগাজিনের সূচিপত্রে সিক্রেট উইন্ডো নামে গল্পটার লেখকের নামের জায়গায় তার নিজেরই নাম লেখা আছে। পৃষ্ঠাগুলি তাড়াতাড়ি উল্টায় এবং দেখতে পায় গল্পের পৃষ্ঠাগুলোকে কে যেন আগেই ছিঁড়ে ফেলেছে। এইসব দেখে তার মাথা ঠিক থাকে না, কারণ এই একমাত্র একটাই প্রমাণ ছিল যে প্রমাণ দ্বারা শুটারের কাছে সে প্রমাণ করতে পারত যে সিক্রেট উইন্ডো গল্পটা তার লেখা। সেই প্রমাণটাও কেউ নষ্ট করে ফেলেছে। রেইনির টেবিলের সামনে শুটারের টুপিটা রাখা ছিল।
সে টুপিটা সে নিজে পরে নেয় এবং আয়নাতে নিজেকে শুটার ভেবে নিজের ছায়ার সাথে কথা বলতে শুরু করে। নিজেকেই নিজে প্রশ্ন করছে, নিজেকেই নিজে উত্তর দিচ্ছে। এবং এই সময় রেইনিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর বিভীষিকা। এবং এখানেই মুভির আসল কাহিনী ফাঁস হয়। আসলে টুপি পরা লেখকটা, যার নাম শুটার, যে কিনা রেইনির কাছে এসেছিল এবং বলেছিল যে সিক্রেট উইন্ডো গল্পটা রেইনি তার থেকে চুরি করেছে, এই পুরো ঘটনা রেইনির একটা কল্পনা। শুটার বলে কোনো জীবিত ব্যক্তির আসলে কোনো অস্তিত্বই নেই। এবার প্রশ্ন হলো, সে কুকুরটাকে এবং বাকি ব্যক্তিগুলোকে কে মেরেছে? উত্তর হলো, রেইনি নিজেই মেরেছে। শুধুমাত্র সেই কুকুর বা তার বন্ধু কিংবা টমকে নয়, অ্যামির বাড়িও জ্বালিয়ে দিয়েছিল রেইনি। এবার এখানে প্রশ্ন আসে যে রেইনি এরকম কেন করছিল? রেইনি একজন মানসিক রোগী ছিল। শুটারকে সে মনে মনে কল্পনা করত এবং সে কল্পনা এতটাই তীব্র হয়ে যায় যে শুটারকে সে নিজের চোখের সামনে কল্পনা করে নেয়। সে ভাবতে থাকে শুটার একটা আলাদা চরিত্র। আসলে শুটার রেইনিরই একটা আলাদা রূপ ছিল। শুটার কোনো আলাদা ব্যক্তিই নয়। রেইনি এবং শুটার একই মানুষ। রেইনির মধ্যে কখনো শুটারের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব চলে আসে, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে আইডেন্টিটি ডিসঅর্ডার। এই সমস্যায় যে মানুষেরা ভোগে তারা নিজেদের ব্যক্তিত্ব চিনতে পারে না এবং তাদের ব্যক্তিত্ব ও পার্সোনালিটি সময় অসময় চেঞ্জ হতে থাকে, যেটা কিনা তারা নিজেরাও বুঝতে পারে না। আসলে রেইনি তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু নিজের স্ত্রীকে যখন সে অন্য পুরুষের সাথে বিছানায় দেখে, সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে এবং এই মানসিক ধাক্কা এতটাই ছিল যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিজেকে একটা শুনশান জঙ্গলে ভরা জায়গায় একা বন্দি করে নেয়। একা এরকম শুনশান জায়গায় থাকতে থাকতে রেইনির মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং ঠিক তখনই শুটার নামে একটা কাল্পনিক চরিত্রের জন্ম দেয় রেইনি। কারণ রেইনির জীবন একদম ফাঁকা ছিল। তার জীবনে না তো কোনো ছিল ঘটনা, না কোনো ভালোবাসা, না কোনো কিছু। শুধুমাত্র ছিল একাকিত্ব এবং মানসিক যন্ত্রণা। তো যাই হোক, অ্যামিকে দেখা যায় সে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য রেইনির কেবিনের ওখানে চলে আসে। কেবিনের বাইরে ম্যাগাজিনের ছেঁড়া কাগজ অর্থাৎ সিক্রেট উইন্ডো গল্পের পাতাগুলো দেখতে পায়। হ্যাঁ, এখানে বলে রাখি, সিক্রেট উইন্ডো গল্পের যে পাতাগুলো ছেঁড়া ছিল সেগুলো রেইনি নিজেই ছিঁড়েছিল। তো যাই হোক, এই ছেঁড়া পাতাগুলো দেখে এবং কেবিনে ঢুকে সব জিনিসপত্র এলোমেলো দেখে সে বুঝতে পারে রেইনি হয়তো নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নেশার ঘরে সেই সব ভাঙচুর করেছে। অ্যামি রেইনিকে খুঁজতে খুঁজতে উপরতলায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে সব জায়গায় শুটার নামটা লেখা আছে এবং রেইনিকে দরজার পিছনে টুপি পরে ভয়ঙ্কর ভাবে দেখতে পায়। রেইনি অদ্ভুতভাবে অ্যামিকে ঠান্ডা গলায় বলে, কাকে খুঁজতে এসেছো? মর্ট রেইনিকে? মর্ট রেইনি তো মারা গেছে। আমার নাম শুটার। অ্যামি বুঝতে পারে রেইনির মানসিক ভারসাম্য একদম খারাপ হয়ে গেছে। অ্যামি প্রাণ ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ রেইনি তার যে কোনো ক্ষতি করে দিতে পারে। আর অ্যামির চিন্তা ভুল ছিল না। দেখা যায় রেইনি তার পায়ে পেরেক দিয়ে আঘাত করে, তবুও অ্যামি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় পড়ে যাওয়ার কারণে তার মাথায় পাথরের আঘাত লাগে। এত কষ্ট দেখেও রেইনির কিন্তু তার স্ত্রীর প্রতি একটুও দয়া হয় না। যে স্ত্রীকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতো, বরং দেখা যায় নিষ্ঠুরতা দানবের মতো শাবল দিয়ে তাকে মেরে ফেলতে এগিয়ে আসে সে। ঠিক তখনই অ্যামির নতুন প্রেমিক অ্যামিকে খুঁজতে খুঁজতে সেই কেবিনে চলে আসে এবং অ্যামির কাছে আসার চেষ্টা করে, কিন্তু তার আগেই রেইনি শাবল দিয়ে টেডকে মেরে ফেলে। অ্যামি এখনো আহত পা নিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতে থাকে। সে উল্টো অ্যামিকে বলে, যেতে যেতে আমার গল্পের শেষ অংশটা শুনে যাবে না? অ্যামি, আমার গল্পের শেষ অংশে লেখা ছিল সময়ের সাথে সাথে তার মৃত্যু একটা রহস্য হয়ে যাবে, এমনকি তার নিজের কাছেও রহস্য হয়ে থাকবে যে তার মৃত্যু কি করে হয়েছিল। এই দুটো লাইন বলার পর রেইনি অ্যামিকে শেষ করে ফেলে। এই ঘটনার কয়েক মাস কেটে গেছে। পুলিশ অনেক তদন্ত করেছে, কিন্তু কিছুতেই অ্যামি এবং টেডের লাশ তারা উদ্ধার করতে পারেনি। দুটো মানুষ কেমন যেন উধাও হয়ে গেছে এবং শেষ পর্যন্ত পুলিশ রেইনির কেবিনে আসে। পুলিশ যখন আসে তারা এসে দেখে রেইনি ভুট্টা খাচ্ছিল। পুলিশ তাকে বলে, আমরা তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি, কিন্তু তোমাকে তারপরও গ্রেফতার করতে পারছি না এই জন্য কারণ এখনো আমি অ্যামি আর টেডের লাশটা পাইনি। একবার প্রমাণ পেলে তোমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাব। রেইনির চোখে মুখে কিন্তু এতগুলো খুন করার পরেও এবং এটা জানার পরেও যে পুলিশ তার সম্বন্ধে সবকিছু জেনে গেছে, তারপরেও তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন দেখতে পাওয়া যায় না।
উল্টো সে পুলিশকে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, ভুট্টা খাবেন? এবং একই সাথে পুলিশকে এটাও বলে, দেখুন আপনি কি বলছেন না বলছেন এতে আমার কিচ্ছু যায় আসে না, আসলে যেটা নিয়ে আমার যায় আসে সেটা হচ্ছে আমার গল্পের এন্ডিং। আমার গল্পের এন্ডিংটা না আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমার গল্পের এন্ডিংটা বেশ পছন্দ হয়েছে। পুলিশ এখান থেকে চলে যায়, কারণ প্রমাণ ছাড়া তারা রেইনির কিছু করতে পারবে না। এবং পুলিশ চলে যাওয়ার পর জানালার বাইরে ভুট্টার বাগান দেখানো হয়, যেটা দেখে বোঝা যায় রেইনি তার আগের স্ত্রী এবং টেডের মৃতদেহকে তার বাগানের মাটির তলায় পুঁতে দিয়েছে এবং মাটির তলে পুঁতে দেওয়ার পর তার ওপরে ভুট্টার বীজ ছড়িয়ে দিয়েছে এবং এই কয় মাসে সেখানে ভুট্টার বাগান তৈরি করে ফেলেছে। পুলিশ তার কেবিন এবং আশেপাশের সব জায়গায় তো খোঁজ করেছে, কিন্তু ক্ষেত ভর্তি ভুট্টা গাছের নিচে যে কারো দেহ লুকিয়ে থাকতে পারে সেই বিষয়ে পুলিশের কোনো আইডিয়া ছিল না। এবং এতদিনে হয়তো অ্যামি এবং টেডের দেহ মাটির মধ্যে মিলিয়ে গেছে, সুতরাং রেইনি আর কখনো ধরা পড়বে না। আপাত দৃষ্টিতে দেখলে মুভির এন্ডিংটা দেখে হয়তো মনে হতে পারে যে খুনগুলো করে সে বুদ্ধির জোরে বেঁচে গেল, তার কোনো শাস্তি হলো না। কিন্তু যদি আমরা কাল্পনিক কাহিনীকে শুধুমাত্র কল্পনার চোখে দেখি, বাস্তবটাকে সাইডে রেখে, তাহলে আমরা বুঝতে পারবো যে মানসিক যন্ত্রণার জন্য রেইনির আজ এই অবস্থা, অর্থাৎ তার স্ত্রীর তার প্রতি বিশ্বাসঘাতকতা, সে কিন্তু সেই বিশ্বাসঘাতকতার বদলা নিয়েছে এবং এটা করতে যেয়ে তার পথে যে যে বাধা হিসেবে এসেছে তাকেই সে খুন করে ফেলেছে। আর তার প্রিয় কুকুরটাকে সে এই জন্যই খুন করেছিল কারণ সে বাকি মানুষদের অর্থাৎ পুলিশদেরকে এবং তার বন্ধুকে এটা বিশ্বাস করাতে চাইছিল যে সত্যি শুটার নামের কেউ রেইনিকে মারতে চায়। তো এই ছিল আজকের ভিডিও। বদলা বা প্রতিশোধ এমন একটা জিনিস যা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। ঠিক এমনই একটি মুভি গোলাম, যেখানে কিছু সাধারণ মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে একটি খুন করে বসে। এই খুন এবং খুনের রহস্য উদ্ঘাটনকে ঘিরে তৈরি হয়েছে এই মুভি। এই মুভিটি দেখতে এখানে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।